নমস্কার। গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প পূর্ব ও পশ্চিম। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে গল্প শুনে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শুরু করছি আজকের গল্প পূর্ব ও পশ্চিম। পাড়াতে একটি মাত্র কুয়ায় পাম্প লাগানো, সুতরাং সমস্ত ভিড়টা এখানেই। রাত্রি 4টা হইতে শুরু করিয়া রাত 12টা পর্যন্ত 1 মিনিটও বিশ্রাম থাকে না, বরং বাকি 4 ঘন্টাও সময় সময় হাতল চালানোর শব্দে চমকিয়া জাগিয়া উঠিতে হয়। সাবান কাচা, বাসন মাজা হইতে শুরু করিয়া জল তোলা, স্নান করা, সব কাজই এখানে। তাহার উপর লজ্জাটা কোনো কোনো পাঞ্জাবি মা লক্ষ্মীর এত কম যে তাহাদের কাপড় কাচা বা স্নানের সময় কোনো পুরুষ মানুষ সেদিকে ঘেঁষিতে পারে না। ফলে সময় সময় ভিড় জমিয়া থাকে। সুযোগ পাইলে রীতিমতো আক্রমণ করে ক্ষুদ্র পাম্পটিকে। এই কোলাহলের মধ্যে বাস করা কঠিন বই কি, কিন্তু কি করিব? আশ্রয় প্রার্থীদের ভিড়ে ঘর পাওয়া একরূপ অসম্ভব। এইটুকু ঘর যে পাওয়া গিয়াছে এই ভাগ্যের কথা। ভিক্ষার চাল সম্বন্ধে যেমন বিচার চলে না, আজকাল হরিদ্বারেও ঘর সম্বন্ধে তেমনি বিচার করা সম্ভব নয়। টাকা দিয়াও অন্ধকার এক টুকরো ঘর পাইলে কৃতার্থ মনে করা উচিত। সুতরাং ভাগ্যের নির্দেশ মানিয়া লইয়া চুপ করিয়া থাকে। যখন খুব অসহ্য বোধ হয় তখন দার্শনিক হইবার চেষ্টা করি। ছেলে মেয়ের দল যে মধ্যে মধ্যে জানলা দিয়ে উকি মারে না তা নয়, কিন্তু আমি কঠিন হইয়া থাকি। জানি যে ইহাদের প্রশ্রয় দিলে আর রক্ষা নেই। ঘরের মধ্যে যেটুকু শান্তি ও স্বাচ্ছন্দ্য আছে সেটুকুও থাকিবে না। তবু উহারই মধ্যে ব্রিজনারায়ণ ছেলেটিকে একটু আমল না দিয়া পারি নাই। 10-12 বছরের হিন্দু পাঞ্জাবি ছেলে, বেশ সুশ্রী ও স্বাস্থ্যবান। সামনের 3তলা ধর্মশালাটাতে যে কয়টি আশ্রয় প্রার্থী পরিবার আশ্রয় লইয়াছে, ব্রিজনারায়ণ তাহাদেরই এক পরিবারের ছেলে। বয়সের তুলনাতেও ছেলেটি যেন বেশি সরল। তাছাড়া কেমন একটা অসহায় অসহায় ভাব। মনে হয় একটু স্নেহ ও প্রশ্রয়ের জন্য ছেলেটি লালায়িত। ব্রিজনারায়ণ যখন তখন আসে, আমারই খাটিয়াতে বসিয়া পা নাচায় এবং লজেন জুস, বিস্কুট কিংবা প্যাঁড়া যাহা পায় তাহা খায়। ছেলেটির যত মনের কথা ইদানিং আমার সঙ্গে। কেন যে তার বাবা মা দাদারা ঘর বাড়ি ছাড়িয়া অমন করিয়া চলিয়া আসিলেন তা সে জানে না, কিন্তু তাহার এই স্থানটা আদৌ পছন্দ হয় না। তাহাদের দেশে ফুলবাগানওয়ালা প্রকাণ্ড বাড়ি ছিল, বড় বড় ঘর, আসবাবপত্রে সাজানো। এখানকার মতো ওই চোরকুটরি ঘরে সকলে মিলিয়া ওর মাথা গুঁজিয়া থাকার কথা সে কখনো কল্পনা করে নাই। গরমের দিনে চাকরে বালতি বালতি জল ঢালিয়া বাগানের জমি শীতল করিত। তাহারই অজস্র ফুল গাছের সৌরভের মধ্যে রাত্রে খাটিয়া পড়িত। তাহাদের এখানকার মতো মলমূত্রের গন্ধের মধ্যে রাস্তায় খাটিয়া বিছাইতে হইত না। শীতকালে ঘরে আগুন জ্বলিত রাত্রে। বাবা ও দাদারা তাহাদের কাপড়ের গদি হইতে ফিরিবার সময় প্রত্যহই মালাই কিংবা লাড্ডু লইয়া আসিতেন। তাহারা কেমন মজা করিয়া খাইত। সেখানে তাহাদের বাড়িতেই 3-4টে মুলতানি গরু ছিল। এখানে 1 পোয়া করিয়াও সব দিন অদৃষ্টে জোটে না। অথচ কেন যে তাহাদের এমন দুর্মতি তাহা ব্রিজনারায়ণ কিছুতেই বোঝে না। মুসলমানরা নাকি সকলকে মারিয়া কাটিয়া ফেলিতেছিল, কিন্তু কই, তাহারা যতদিন ছিল কেহই তো কিছু বলে নাই। তাহাদের পাড়াতেই তো যথেষ্ট মুসলমান ছিল। বরং সহজভাবেই সে সেই সব প্রতিবেশীদের ছেলেদের সঙ্গে খেলাধুলা করিয়াছে, একসঙ্গে ফালুদা ও মিঠাই কিনিয়া খাইয়াছে।
পাড়ার মৌলভী সাহেবের সহিত তার বাবারই তো কত বন্ধুত্ব ছিল। তবে অমন পাগলের মতো ঘর বাড়ি জিনিসপত্র সব ফেলিয়া বলিতে গেলে এক বস্ত্রে পালিয়ে আসিবার কি প্রয়োজন ছিল? অত তাড়াই বা কেন? কোথাও গোলমাল বাঁধা পর্যন্ত তো তাহারা অপেক্ষা করেন নাই। দোকানটায় পর্যন্ত নাকি ভালো করিয়া তালা দিয়ে আসা হয় নাই। লোকসান হইলে কে দায়ী হইবে? এইভাবে কত কি যে বকিয়া যায় ব্রিজনারায়ণ, তাহার না আছে মাথা আর না আছে মুন্ডু। তবে তাহার এই সমস্ত কথার মধ্যে একটা সত্য বেশ বুঝিতে পারা যায়, যে বেচারি ব্রিজনারায়ণের সমস্ত মনটা পড়িয়া আছে তাহার সেই দেশে পিতৃভূমিতে। সেখানকার বাড়ি বাগান গাড়ি সমস্ত প্রতিনিয়ত তাহার বালক মনকে আকর্ষণ করিতেছে। এখানকার কিছুই তাহার ভালো লাগে না, এক তিলও শান্তি নাই তাহার। তবু তো সে জানেই না যে তাহার বাবা ও দাদারা যে গৃহ চিরকালের মতো ছাড়িয়া আসিয়াছে, কোনো দিনই আর বোধ করি সেখানে ফেরা চলিবে না। আমিও তাহার স্বপ্নকে আর রূঢ়ভাবে ভাঙিয়া দেবার চেষ্টা করি না, বরং বুঝাইয়া বলি যে আর কয়েকটা মাস ধৈর্য ধরিয়া থাকিলেই সে বাড়ি ফিরিতে পারিবে। তাহাদের বাড়ি বাগান গরু এবং কাপড়ের গতি ঠিক তেমনই আছে। এইভাবেই দিন কাটিতেছিল। ইতিমধ্যে আমারও এখানকার পরমায়ু কমিয়া আসিল। অবশেষে যেদিন ফিরিব স্থির করিলাম, সেদিনই দুপুরে এক কাণ্ড ঘটিয়া গেল। সবে কুয়াতলাটা একটু খালি দেখিয়া স্নানের পূর্বে মাথায় তেল ঘষিতেছি, এমন সময় একটা বিরাট হইচই কান্নাকাটির শব্দ। ব্যাপার কি? কৌতূহলী হইয়া মুখ বাড়াইয়া দেখি ব্রিজনারায়ণ ডাক ছাড়িয়া কাঁদিতেছে এবং তাহার বাবা মা দাদারা এসব বুঝাইতেছে। তাড়াতাড়ি ছুটিয়া গেলাম। উহার বাবাকে জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে ওর? আর বলেন কেন বাবুজি, দুপুরবেলা আমরা এদিক ওদিক ব্যস্ত আছি, আরও ওই সব সরে কাপড় জামা বগলে করে পালাচ্ছিল। সে কি? এই তো দেখুন না বাবু। সত্যই একটা খবরের কাগজের প্যাকেট ব্রিজনারায়ণের পাশে পড়িয়া আছে, তাহাতে তার পাজামা কামিজ। লালাজি বলিলেন, পাগল দেখুন বাবু, ও নাকি দেশে যাচ্ছিল। কি সর্বনাশ! তারপর কি করে ধরলেন? খাবার সময় পাওয়া যায়নি, খুঁজতে খুঁজতে সে স্টেশনের পথে থেকে ধরে এনেছে আমার বড় ছেলে। ব্রিজনারায়ণ তখনও কাঁদিতেছে। আমাকে ছেড়ে দাও, আমি এখানে থাকতে পারবো না, আমি দেশে যাব, আমি যাবই, আমাকে ছেড়ে দাও। তাহার মা তাহার পিঠে হাত বুলাইয়া সান্ত্বনা দেবার চেষ্টা করিতেছেন এবং নিজেও চোখ মুছিতেছেন। বাবা কাকা দাদারাও কখনো ধমক দিতেছেন, কখনো বা মিষ্ট কথায় ভুলাইবার চেষ্টা করিতেছেন, কিন্তু তাহাদের চক্ষু ছলছল। দেশের প্রতি তাহাদের টানও কম নয়। সে করুণ দৃশ্যে আমারও দৃষ্টি কে জানে কেন সজল হইয়া উঠিল। শুনিলাম ব্রিজনারায়ণ তাহার নিজের সম্বল মাত্র 5টি টাকা লইয়াই যাইতেছিল। প্রশ্ন করিলাম, ব্রিজনারায়ণ, গাড়িতে যেতিস কেমন করে? টিকিট? সে চোখ মুছিতে মুছিতে গোঁজ হইয়া কহিল, আমি টিকিট বাবুদের হাতে পায়ে ধরে যেতুম, কিন্তু সেখানে যে তারা তোকে মেরে ফেলতো ভাইয়া। সে দৃঢ়তার সঙ্গে উত্তর দিল, ঝুট, মিছে কথা বলছো তোমরা। মঈনুদ্দিন চাচার কোলে চড়েছি সেদিন পর্যন্ত। সে কি আমাকে মারতে পারে? কেউ তোমাদের কোনো অনিষ্ট করেনি, শুধু শুধু তোমরা চলে এসেছো। আমি এই বিশ্রী জায়গায় থাকবো না। কেন তোমরা আমাদের অমন বাড়ি ছেড়ে চলে এলে? কেন কেন? অনেক কষ্টে তাহাকে বুঝাইয়া দিলাম যে অনিষ্টের সম্ভাবনাতেই তাহারা চলিয়া আসিয়াছেন। মঈনুদ্দিন চাচা হয়তো ভালো লোক, কিন্তু খারাপ লোকেরও তো অভাব নেই, তাহারাই অনিষ্ট করিবেন। হয়তো সে বাড়ি ঘরও আর তাহাদের নেই, এতদিনে হয়তো দুষ্টু লোকে আগুন লাগাইয়া দিয়াছে। এমন বহু লোকেরই সর্বনাশ হইয়া গিয়াছে। কত লোকের যথা সর্বস্ব চলিয়া গিয়াছে, কত লোকে সপরিবারে নিহত হইয়াছে।
সুতরাং এমন জিত করিতে নাই। মা বাবা তো আর তাহার শত্রু নন, যা করিয়াছেন ভালোর জন্যই করিয়াছেন নিশ্চয়। কিংবা বাড়ি ঘরেও তাহাদের মায়া কম নয়, শুধু যাওয়া সম্ভব নয় বলিয়াই যাইতেছেন না। ব্রিজনারায়ণ হয়তো কতক বুঝিল কতক বুঝিল না। যা হোক, আরও খানিকটা পর সে শান্ত হইয়া চোখ মুছিতে মুছিতে মায়ের সঙ্গে ভিতরে চলিয়া গেল। আমিও ফিরিয়া আসিয়া আবার কুয়োতলায় কিউ দিয়া দাঁড়াইলাম স্নানের জন্য। ব্রিজনারায়ণের পর্বটা এখানে চুকিয়া গেলেও কথাটা আমি একেবারে ভুলিতে পারিলাম না। গলার মধ্যে খুব সূক্ষ্ম কাটা বিধিয়া থাকিলে যেমন খাওয়া দাওয়া ঘুমের কোনো ব্যাঘাত হয় না, কিন্তু অস্বস্তি একটা থাকিয়াই যায়, এবং মনটা ঘুরিয়া ফিরিয়া সেই খচখচে স্থানেই ঘুরিয়া আসে। ব্রিজনারায়ণের কথাটাও তেমনিভাবে আমার মনের অবচেতন অস্তিত্ব আচ্ছন্ন করিয়া রহিল। ফিরিবার পথে সমস্ত সময়ই চিন্তাটা মনের মধ্যে খচখচ করিয়াছে। কে জানে, ছেলেটার সে গভীর দুঃখ এবং আর্তি দেশ সম্বন্ধে হয়তো এখন ধরা পড়িলেও একসময় ঠিক চলিয়া যাইবে। তাহার পর কি অবস্থাটা হইবে তাহার কল্পনার সূচনাতেই শিহরিয়া উঠিলাম মনে মনে। কিন্তু বাড়ি ফিরিয়া দেখি আর এক কাণ্ড। আমাদের বাড়ির নিচের তলায় টাটা হইতে একটি ভদ্রলোক আসিয়া আশ্রয় লইয়াছিলেন সপরিবারে। ভদ্রলোক সেখানে জমি জমা লইয়া বেশ স্বচ্ছন্দেই বাস করিতেন, কিন্তু গ্রামের অন্যান্য সকলে একে একে সরিয়া পড়ায় তিনিও পুত্র কন্যা স্ত্রী ভগ্নী প্রভৃতিকে লইয়া আসিতে বাধ্য হইয়াছেন। সঙ্গে টাকা কড়ি জিনিসপত্র অবশ্য সবই লইয়া আসিতে পারিয়াছেন, কিন্তু সেদিকে তাহার এমন কিছুই সঙ্গতি ছিল না। যাহা আনিয়াছেন তাহাতে বেশি দিন বসিয়া খাওয়া চলে না। মহেশবাবু সেই জন্যে প্রাণপণে এখানে একটা ব্যবসা বাঁধিবার চেষ্টা করিতেছেন, এবং বিনা সেলামিতে কোথাও দোকানঘর পাওয়া যায় কিনা সেই প্রয়াসে দিন রাত টোটো করিয়া ঘুরিয়া বেড়াইতেছেন। বলা বাহুল্য যে এই 2 মাসেও তিনি একখানি ঘর সংগ্রহ করিতে পারেন নাই। সেই ব্যর্থতা তাহার সঙ্গে তাহার দেশের সোনার জমি বাগান পুকুরের স্মৃতি সবটা জড়াইয়া এমনিতেই তিনি পাগলের মতো হইয়া উঠিয়াছেন। তাহার উপর এই মরার উপর খাঁড়ার ঘা। তাহার 10-12 বছরের বড় ছেলেটিকে আজ কয়েকদিন খুঁজিয়া পাওয়া যাইতেছে না। ঘটনাটা ঘটিয়াছে আমি আসিয়া পৌঁছাবার 4-5 দিন পূর্বে। ইতিমধ্যে ভদ্রলোক করেন নাই এমন চেষ্টা নাই। পুলিশে ডায়েরি করিয়াছেন, থানায় থানায় হাসপাতালে হাসপাতালে খোঁজ করিয়াছেন, রেডিও মারফত প্রচার করাইয়াছেন, মায় খবরের কাগজে ছবি ছাপিয়া বিজ্ঞাপনও করিয়াছেন, কিন্তু কোনো ফল হয় নাই। আমি যখন আসিলাম তখন অন্ন জল বন্ধ করার ফলে মহেশবাবুর স্ত্রী তো শয্যাগত হইয়াছেনই, মহেশবাবুরও বোধ করি হার্ট ফেল করার বিলম্ব নাই। কথাটা শুনিয়াই কিন্তু ব্রিজনারায়ণ কথাটা মনে পড়িয়া গেল। মনে পড়িল আমি যেদিন হরিদ্বারে যাই সেই দিনই বাদল আমাকে প্রশ্ন করিয়াছিল, এখানেতে সোজা কোন মুখে হাঁটিলে শিয়ালদা স্টেশনে পৌঁছানো যায়। শুধু তাই নয়, যখন যতটুকু সময় সে উপরে আমার কাছে আসিয়া বসিয়াছে, শুধু দেশের গল্প ছাড়া অন্য কোনো কথা তাহার মুখে শুনি নাই। এই সংকীর্ণ আলোপাতাসীন দুর্গন্ধময় নোংরা গলিতে আমরা কি করিয়া 12 মাস বাস করি এমন প্রশ্ন তাহাকে করিতে শুনিয়াছি। অবশ্য আমাদের সুইচ টিপিয়া আলো জ্বালা এবং কল ঘুরাইয়া জল আনার ব্যাপারটাকে তাহার বিস্ময়ের সীমা ছিল না। সত্য, ট্রাম গাড়ি দেখিয়া তাহার স্বাদ মিটিত না, এটাও ঠিক। তবু দেশের সেই মাঠ এবং উদার উন্মুক্ত আকাশের স্মৃতি তাহাকেও খানিকটা উন্মনা করিয়া তুলিত। মহেশবাবুকে প্রশ্ন করিলাম, দেশে যায়নি তো? আপনাদের দেশে? আপনি খেপেছেন? তিনি বলিয়া উঠিলেন, ছেলে মানুষ 1 বস্ত্রে বাড়ি থেকে বেরিয়েছে, পকেটে একটা বই টাকা ছিল না, সে দেশ অব্দি পৌঁছাবে কি করে? তাকে তো রাস্তা থেকেই ফিরে দেবে। তাছাড়া সে আর কখনো এদিকে আসে নাই, সে কি কখনো পথ চিনে যাইতে পারে? কোথা দিয়া কোথা কোন ট্রেনে যাইতে হয় সেদিন কিছুই জানে না। তা বটে। অগত্যা চুপ করিয়া গেলাম।
কিন্তু মহেশবাবুর স্ত্রীর যা অবস্থা, তাহাতে চুপ করিয়া থাকাও যায় না বেশি দিন। ভদ্রমহিলাকে কেহ এক বিন্দু জল পর্যন্ত খাওয়াইতে পারে নাই সেদিন হইতে। ফলে একেবারে অবসন্ন হইয়া পড়িয়াছেন। বোধ হয় দিন 4-5 পরেই খরচের খাতায় তাহার নাম লিখিতে হইবে। তখন আর খাদ্য দিলেও বাঁচানো যাইবে না। 3টি সন্তান পরপর মরার পর এই ছেলেটি বাঁচিয়াছে, তাহারই বা অপরাধ কি? সুতরাং কিছু একটা করিতেই হয়। অথচ কি বা করি? কলিকাতায় তো কোথাও খোঁজ করার বাকি নেই। আমি আর নতুন করিয়া কি করিতে পারি? তাছাড়া একটা কথা কেবলই আমার মনে হইতেছিল, বাদল নিশ্চয়ই দেশে গিয়াছে। ব্রিজনারায়ণ যাহা করিতে পারে নাই, তাহা সে ঠিক সম্ভব করিয়াছে। আরও 2-1 মহেশবাবুকে বুঝাইবার চেষ্টা করিলাম, কিন্তু নিজের বিচার বিবেচনার উপর পূর্ববঙ্গ সুলভ এমনি একটা প্রগাঢ় আস্থা ছিল ভদ্রলোকের যে তিনি সেই প্রসঙ্গে কর্ণপাত মাত্রও করিলেন না। তখন সহসা আমি একটা অসাধ্য সাধন করিয়া ফেলিলাম। স্থির করিলাম আমি নিজেই যাইব বাদলদের দেশে। বিপদ আপদ যাহা হয় হোক, চুপ করিয়া বসিয়া বসিয়া এমন স্ত্রী হত্যা দেখা যায় না। মহেশবাবুদের বাড়ির ঠিকানা জানিতাম, ভাড়া দিবার সময় সেটা জানা হইয়া গিয়াছিল। এটুকুও জানিতাম যে তার পাশা নামিয়া পদব্রজে কিংবা নৌকা করিয়া তাহাদের গ্রামে পৌঁছিতে হয়। মুন্সিগঞ্জ দিয়াও যাওয়া যায়, তবে তার পাশাই অপেক্ষাকৃত নিকটে। কাহাকেও কিছু না জানাইয়া রওনা হইলাম। 3rd ক্লাসের একখানা টিকিট কিনিয়া ট্রেনে ও স্টিমারে গুঁতাগুতি করিতে করিতে অবশেষে যখন তার বাসা পৌঁছাইলাম, তখন আর হাঁটিয়া 6-7 মাইল যাইবার ধৈর্য নাই। এধারে গিয়াছি চাটগা মেলে, অপরাহ্ন গড়াইয়া পড়িবার পর তার বাসা পৌঁছাইয়াছি। সন্ধ্যাও আসন্ন। এ সময় মুসলমান মাঝি নৌকায় ওঠা কতদূর যুক্তিযুক্ত হইবে তা জানি না। কোনো যাত্রী পাইলেও না হয় কথা ছিল, ভরসা করিয়া একসঙ্গে যাইতে পারিতাম। এই অবস্থায় কি করি? হাঁটিয়া গেলেও সে একা, অন্ধকারে কোথায় যাইব? কে পথ দেখাইয়া দিবে? বিপদের সম্ভাবনাই বা কম কি? অকুল পাথারে ভাসিতেছি, এমন সময় একটি সৌম্যদর্শন বৃদ্ধ মুসলমান ভদ্রলোক আসিয়া প্রশ্ন করিলেন, কোথা যাবেন? গলার সুরটা একটু টানিয়া উত্তর দিলাম, যাব তো লোহারং, কিন্তু এই রাত্রে কি করা যায়? তিনি বলিলেন, আমিও যাব এই দিকেই, আসুন না, একটা নৌকা করা যাক। তবুও একটু ইতস্তত করিয়াছিলাম। রাত্রে নৌকায় যাওয়া ভয় ভীতি নেই তো? তিনি একটু হাসিলেন, বলিলেন, এদেশে এসে পড়েছেন যখন, তখন এদের বিশ্বাস করাই ভালো। তাছাড়া আমি বুড়া মানুষ, মরবার সময় হয়ে এসছে। আমি থাকতে আপনার কোনো অনিষ্ট হতে দিব না। আপনি নিশ্চিন্ত হইয়া বসুন। বিপদ আপদ যদি হয় তো যে কোনো সময় যেখানে খুশি হইতে পারে। কথাটা ঠিক। ইহাদের দয়ার উপরে এখন সম্পূর্ণ নির্ভর করিতে হইবে। বিপদ এখানে আসিবে, অন্যত্র আসিবে না, তাহার নিশ্চয়তা কি? অগত্যা সে ভদ্রলোকের উপর বিশ্বাস করিয়া নৌকাতে গিয়া বসিলাম। মনে মনে এতটা মরিয়া হইয়া এখানে আসার জন্য একটু অনুশোচনাও যে না হইতেছিল তাহা নহে। ক্রমে রাত্রি গভীর হইয়া আসিল। বৃদ্ধ ভদ্রলোকটি নিজে নৌকার ভিতর বিছানা করিয়া দিলেন। রসগোল্লার হাঁড়ি বার করিয়া অত্যন্ত সংকোচের সহিত প্রশ্ন করিলেন, আমি খাইব কিনা। তাহার আন্তরিকতায় বেশ খানিকটা নিশ্চিন্ত হইয়া উঠিলাম। মাঝিরা তাহার সহিত গল্প করিতেছিল। তাহাদের সব কথা বুঝি না, কিছু কিছু মধ্যে মধ্যে বুঝতে পারি। অকস্মাৎ কিন্তু একজনের কথায় সোজা হইয়া বসিলাম। সে বলিতেছে, ও বাবু, কোথায় যাবেন? লোহারং? লোহারং শুনিয়ে আমার একটা কথা মনে পড়ল। গত সপ্তাহে একটা ছেলে কলকাতা থেকে পালিয়ে এসেছিল। লোহারং নাকি তার দেশ। সে কি কাণ্ড বড় মিয়া!
ছেলেটি নাকি রেলেও টিকিট কাটে নাই, এমন কান্নাকাটি করছে যে তারা ছেড়ে না দিয়ে পারেন নাই। সে দেশে যাবার জন্য পাগল, অথচ হাতে একটি পয়সা নাই। একজন এনে আমার নৌকায় তুলে দিলেন। ওদিকে সোয়ারি ছিল, বলে নিয়ে যাও, ছেলে মানুষ কান্নাকাটি করছে। আমি আবার তাকে কলা মিষ্টি খাওয়াই। ছেলেটি যে কে তাহা বুঝিতে বাকি রহিল না। বুঝিলাম আমার অনুমানই ঠিক। আনন্দও হইল খুব। মাঝিকে ডাকিয়া বলিলাম, ও মিয়া, আমি যে তাকেই খুঁজতে আসছি। সে কহিল, তা বুঝছি বাবু, আমারও তাই মনে হইল, নইলে আপনি একা এইভাবে এখানে আসবেন কেন? হ্যাঁ, বাবুরা সব চলেই যাচ্ছে, আসে না তো কেউ দেখি। লোহারঙের ঘাটে পৌঁছিলাম যখন, ভোরের আর খুব বেশি দেরি নাই। বৃদ্ধ ভদ্রলোকটি যাইবেন পাশের গ্রামে। তিনিই কিন্তু প্রস্তাব করিলেন যে তাহাকে পৌঁছাইয়া মাঝি যখন এই পথেই ফিরিবে তখন যেন আমি নামি, কারণ তখন ফর্সা হইয়া যাইবে। এখন কাহার কাছেই বা খোঁজ করিব, কেই বা বলিবে। আমিও সানন্দে রাজি হইলাম। ইহাদের সৌজন্যে ক্রমশই মুগ্ধ হইতেছি। পরের দিন ভোরে নামিয়া প্রথম যাহাকে প্রশ্ন করিলাম, সেই সন্ধান দিল। মুখুজ্জিদে সাওয়ালটা, সে আছে ওই তারা মিয়ার বাড়ি। ওই যে সুপারি বাগানের পাশে ওই টিনের দালান দেখা যায়, ওইখানে খোঁজ করেন। তারা মিয়া? হ্যাঁ হ্যাঁ, মহেশবাবুর মুখে নাম শুনিয়াছি বটে। তারা মিয়ারা ঠিক ইহাদের প্রতিবেশী না হইলেও এক পাড়ারই লোক, বেশ সম্পন্ন গৃহস্থ। জোরে জোরে পা চালাইলাম, কিন্তু বেশি কষ্ট আর করিতে হইল না। বাড়ির কাছাকাছি গিয়াই দেখি শ্রীমান পরমানন্দে একটি বিরাট আম গাছের দোল খাইতেছে, এবং একটি তাহারই সমবয়সী মেয়ে, বোধহয় তারা মিয়ার মেয়ে, নিচে দাঁড়াইয়া তাহাকে দোলা দিতেছে। বাদল আমাকে আসিতে দেখিয়া প্রথমে খানিকটা হতভম্ব হইয়া চাহিয়া রহিল। তাহার পরই দোলনা হইতে লাফাইয়া পড়িয়া বাগানের মধ্যে দিয়া দেড় ছুট। তারা মিয়া খবর পাইয়া তাড়াতাড়ি বাহির হইয়া অভ্যর্থনা করিলেন। কহিলেন, দেখুন দেখি কি পাগল ছেলে, 4-5 দিন আগে খবর পেলুম কোথা থেকে এসা ওদের বাড়ির তালা দেওয়া দরজার বাইরে দাওয়ায় মাটির উপর শুয়ে ঘুমাইতেছে। গিয়া অবস্থা দিকে আর কেঁদে বাসি না। আল্লাহ, ওই দুধের বাসা কদিন খাওয়া নাই নাওয়া নাই, মাটির উপর পড়ে আছে। তখনই দইটা নিয়ে আসি, তারপর কি খেতে দিই সে এক সমস্যা। গ্রামে হিন্দু এক ঘরও নাই যে সেখানে খাওয়ার ব্যবস্থা করব। ও চাই ভাত খেতে, কিন্তু আমার স্ত্রী বলে 2-4 দিনের জন্য কেন আমাদের ভাত ওকে খাওয়াইবে, ওর বাবা মা কি মনে করবে। দুধ মুড়ি চিরা এইসব খেয়াই আছে কদিন। কাল 4টি ময়দাই জোগাড় করতে পারছি, কাল থেকে লুচি খাচ্ছে। আমি হাসিয়া বলিলাম, কেন এত হাঙ্গামা করতে গেলেন? ভাত খেলেও কিছু দোষ হতো না, সব জাত কি ওই ভাতের মধ্যে? যাক, আমি মধ্যে 2টো গরম ভাত খাবো, ছেলেটাকেও আজ ভাত দিন। অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি হইল না, ভোজনের তো সমারোহ। কিন্তু আসল কাজের বেলা বাদল বাঁকিয়া বসিল। সে কিছুতেই কলিকাতায় যাইবে না। তাহার বাবা মা থাকিতে চান থাকুন, সে এখানেই থাকিবে। জোর করিয়া লইয়া যাইতে গেলে সে নদীতে ঝাঁপ দিয়া মরিবে। তাহার মায়ের অবস্থা বুঝাইয়া বলিলাম, কিন্তু তবু তাহা সে এক গো, আমি যাবো না। তাহাকে বুঝাইলাম যে সে বরং চলুক, পরে আবার ফিরিয়া আসিবে। কিন্তু ছেলে খুব চালাক, সে বলে, আমি জানি সেখানে গেলে আমাকে আটকাবে না আপনারা। কি করি, মহা মুশকিল তো। তখন তারা মিয়াই বুদ্ধি দিলেন। কহিলেন, ওইখানে থাক, আপনি বরং ফিরা গিয়া তাহাদের খবর দিন যে এখানেই আছে, ভালো আছে। না হয় বাদল একটা চিঠি লিখে দে, তারপর তারা কেউ আসুন, না হয় 2-4 দিন দেশে থাকুক, তারপর বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে পারেন, নিয়ে যাবেন। তাহাদেরও তো পিতৃপুরুষের ভিটা, বাগান পুকুর জমি, না হয় সে রইলেনি। যদি অসুবিধা বোঝেন তখন চলে গেলেই হবে। একটু ইতস্তত করিয়া কহিলাম,
উম, গ্রামে তো আর হিন্দু নেই। ওরা যদি আসেন কোনো অসুবিধা হবে না তো? সি 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 সি, আমি থাকতেই বৃদ্ধের চোখ দুটো জ্বলিয়া উঠিল। আমার জান আর ইজ্জত কবুল বলে দিবেন। অগত্যা সেই ব্যবস্থায় রহিল। বিদায় লইবার সময় একবার অনাবশ্যক জানিয়াও বলিয়া গেলাম, ছেলেটা রইল, দেখবেন। কে? বাদল? আমি আর আমার 60 ছেলের দেহে এক ফোঁটা রক্ত থাকতে ওর মাথার চুল কেউ ছুঁতে পারবে না। আপনি নিশ্চিন্ত হইয়া চইলা যান। নিশ্চিন্ত হইয়াই ফিরিলাম। ভাবিতে ভাবিতে গেলাম যে আমাদের জীবনে একটা তিক্ততা হয়তো একবারে ভুলিতে পারিব না। যদি পারে তো ইহারাই পারিবে, আমাদের বংশধররা। ভারতের পূর্ব ও পশ্চিমে এই যে অসংখ্য গৃহহারা সর্বস্বহারার দল, ইহাদের যদি আবার কেহ ফিরাইতে পারে তো ইহারাই ফিরিবে। এইসব শিশু ও বালকের দল, যাহারা রাজনীতি এখনো শেখে নাই, এখনকার স্বার্থবুদ্ধি হয়তো যাহাদের দৃষ্টিকে সেদিন আর আচ্ছন্ন করিয়া রাখিতে পারিবে না। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।